চলুন আজকে মাত্র কয়েক ঘন্টা হাতে নিয়ে ঘুরে দেখি আমার শহর কৃষ্ণনগরকে একটু নতুনভাবে। এই কৃষ্ণনগর কিন্তু আজও বয়ে নিয়ে চলেছে অনেক ইতিহাস, আর আজকে ঘুরে দেখব সেই সব ইতিহাসকে, আর সঙ্গে থাকবেন আপনারাও। তবে শুধুমাত্র ঘোরাঘুরি করলেই তো হবে না, তার সাথে কিছু খাওয়া দাওয়া তো চাই নাকি। তাই ভালো একটি খাবার জায়গার ঠিকানাও আপনাদেরকে বলে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই কৃষ্ণনগরেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত মাটির পুতুল, যা আমরা বইয়ের পাতায় পড়েছি। নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম। কৃষ্ণনগর ঘুরে দেখার জন্য প্রথমেই চলে আসতে হবে কৃষ্ণনগরে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন, তারপরে স্টেশন থেকে একটা টোটো বা অটো নিয়ে সোজা চলে যাব কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে, যা কৃষ্ণনগরের ইতিহাসটাকে আজও বয়ে নিয়ে চলেছে। প্রথমে ঢোকার মুখেই দেখলাম এরকম একটা ভাঙা ভাঙা গেট, যেটা রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি হয়েছিল। রাজবাড়ির গেট, যেটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক পুরনো। আবার অনেকে কিন্তু এটাও মনে করে যে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই কৃষ্ণনগরের নামকরণ হয়েছে, কিন্তু ইতিহাস ঘাটলে এমনটা কিন্তু দেখা যায় না। তবে ইতিহাসটা আপনাদেরকে আমি পরে বলছি, চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনে এসেই দেখলাম এরকম একটা রংচঙে সুন্দর গেট, যেটা একদম ভেঙে গেছিল। এটা কিন্তু নতুন করে আবার এই রাজবাড়ির আদলেই তৈরি করা হয়েছে, তাই এতটা রংচঙে ও চকচকে দেখে মনে হচ্ছে। ওপরেই রয়েছে একটা সিংহ মূর্তি। এবার এটা পাশ কাটিয়ে সামনের দিকে যাব। তবে যেটা বলছিলাম, কৃষ্ণনগরের পূর্ব নাম কিন্তু ছিল রেওই, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ রাজা রুদ্র রায় ছিলেন কৃষ্ণভক্ত, তাই তিনি শ্রীকৃষ্ণের নাম অনুসারেই এই রেওই গ্রামের নামকরণ করেন কৃষ্ণনগর। দেখুন এই যে গেটটা তৈরি হয়েছে, এটা দুদিকেই কিন্তু একই রকম দেখতে, দুদিকেই রয়েছে সিংহ মূর্তি। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে এই কৃষ্ণনগর কিন্তু একদম ফুলে ফেপে উঠেছিল, তাই তার আমলকে নদিয়ার স্বর্ণযুগও কিন্তু বলা হয়। আর ওই যে দূরে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাজবাড়ির মেন গেট, যেটা বছরে সবসময়ই বন্ধ থাকে। শুধুমাত্র বছরে দুটো সময়ই রাজবাড়ির ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়, এক হচ্ছে দুর্গাপুজো, দুই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর ওই যে সামনে গাছটা দেখতে পেলেন, গাছটা না ভারী অদ্ভুত। ভেতরটা এতটাই ফাঁকা যে ভেতরে একটা মানুষ আরামসে ঢুকে যেতে পারে। আর রাজবাড়ির ভেতরে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা আজও কিন্তু বসবাস করে। তবে রাজবাড়ির এই গেটটা কখনোই খোলা হয় না। যখন রাজবাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়, তার জন্য অন্য একটা গেট রয়েছে। আর এই যে চারিদিকে ফাঁকা মাঠটা দেখতে পেলেন, এখানেই কিন্তু হয় সেই কৃষ্ণনগরের 12 দোলের মেলা, যে মেলাটি থাকে 1 মাস ধরে। আর এই মেলাটি কিন্তু বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মেলা বলেই পরিচিত। এই রাজবাড়ির ভেতরে মূল আকর্ষণীয় বিষয় হলো রাজবাড়ির দুর্গা মণ্ডপটি। এত বড় দুর্গা মণ্ডপ পশ্চিমবঙ্গে আর নেই বললেই চলে। রাজবাড়ি তো ঘোরা হয়ে গেছে, এবার চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক। একটু খিদেও পেয়ে গেছে, সকাল থেকে বেশ টই টই করে ঘুরেও নিচ্ছি। তবে আপনারা যারা কৃষ্ণনগর স্টেশন থেকে এসে এই কৃষ্ণনগর শহরটিকে ঘুরতে চাইছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা স্টেশন থেকে একটা টোটো বা অটো বুক করে নেবেন, তাহলে তারাই আপনাকে ঘুরে ঘুরে সমস্তটা দেখাবে। আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর হাইওয়েতে, মানে ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটায় কিন্তু চলে যাচ্ছে একদিকে শিলিগুড়ি, অন্যদিকে কলকাতা। আমি ন্যাশনাল হাইওয়ে ধরে কলকাতার দিকে যাব, তবে খুব বেশি নয়, মিনিট 5-7 রাস্তা। হাইওয়েতে দিয়ে সোজা চলে গেলেই কিন্তু ভালো একটা খাবার জায়গা রয়েছে, তো সেখানেই যাব। আর হাইওয়েটা এতটাই সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না, রাস্তাটা অপূর্ব লাগছে। আর এই বর্তমানে কিন্তু আমাদের এই কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সদর শহর ও প্রধান বাণিজ্য কেন্দ্র। এছাড়াও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর কিন্তু এই কৃষ্ণনগর। আর এই যে হাইওয়ের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করব। সুন্দর কিন্তু পার্কিংয়ের জায়গাও রয়েছে সামনে, যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু গাড়ি পার্কিং করতে পারেন।
এটা হচ্ছে কৃষ্ণনগরের মাদারসাট, এখানেই খাওয়া দাওয়া সারবো। এটা কিন্তু একদম রয়েছে হাইওয়ের পাশেই, মানে কোনো গলি রাস্তা নয়, কিচ্ছু নয়, হাইওয়ের একদম পাশেই রয়েছে মাদারসাট। আর আমি শুনেছি এখানে সমস্ত কর্মচারীরাই কিন্তু রয়েছে মেয়ে, মানে একটা মায়ের হাতের ছোঁয়া কিন্তু এখানে রয়েই গেছে, যেহেতু নামটাও তো মাদারসাট, তাই না? ডেকোরেশনটা কিন্তু দারুণ লাগছে বাইরের থেকে। এখনও পরিষ্কারের কাজ চলছে, যেহেতু আমি অনেকটাই সকাল সকাল চলে এসেছি, তাই এখনও সম্পূর্ণটা পরিষ্কার করে উঠতে পারিনি। তবে বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ফুল গাছ দিয়ে। খেয়ে কতটা পেট ভরবে জানি না, তবে বাইরের ডেকোরেশনটা দেখে আমার মনটা কিন্তু বেশ ভালোই হয়ে গেল। আর এই যে ব্যানারটা দেখে আমি যেটা বুঝতে পারলাম, এনারা কিন্তু অনেক রকম অনুষ্ঠানের বুকিংও নিয়ে থাকেন, তাই এই ব্যানারে দেওয়া ফোন নম্বর নিয়ে আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এখানে কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানোরও ভালো ব্যবস্থা রয়েছে, তাই কাউকে যদি আইবুড়ো ভাত খাওয়াতে চান, কৃষ্ণনগরের আশেপাশে যদি কারোর বাড়ি হয়ে থাকে, তাহলে আমি বলবো সেরা ঠিকানা কিন্তু এই মাদারসাট। বেশ সুন্দর। এবার চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। ঢুকেই দেখতে পেলাম এরকম বাঁদিকে কিন্তু রয়েছে বসার জায়গা। যদিও সকাল সকাল এসেছি, তাই রেস্টুরেন্ট এখনও সেরকমভাবে ভিড় হয়নি, যথেষ্টই ফাঁকা ফাঁকা রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্নের কাজও চলছে। আর সোজা রয়েছে বেসিন, হাত ধোয়ার জায়গা। আর এই যে ডান হাতে রয়েছে এই একটা রেস্টুরেন্ট, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। তবে এখানে আমার বসার ইচ্ছে ছিল, তবে ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই রেস্টুরেন্টটা লাঞ্চ টাইমে ওপেন হয়, মানে ওই 12টা নাগাদ, 11:30 12টা নাগাদ এটা ওপেন হয়। এটা এখনও ওপেন হয়নি, এটা এখনও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। আর পুরোটা দেখুন কতটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর দেখে মনে হচ্ছে সেই বাঁকুড়াতে চলে এসেছি। পুরোটাই কিন্তু মাটির কাজ, আর এরকম টেরাকোটার কাজ রয়েছে। চলুন আপনাদেরকে ভেতরটা ভালো করে আমি ঘুরিয়ে একবার দেখাচ্ছি। এখানে বসে খেতে না পারলাম তো কি হয়েছে, ভিডিওতে তো আপনাদেরকে দেখাতেই পারি, আর আমি নিজেও দেখে নিতে পারি। পরে যখন কখনো আসবো, এখানে এসে লাঞ্চটা অবশ্যই করব। পুরোটাই কিন্তু সুন্দর মাটির কাজ দিয়ে সাজানো গোছানো, এতটা ভালো লাগছে দেখতে কি বলবো। আর এই যে মা দুর্গার মূর্তিটা দেখুন, মা দুর্গার মূর্তিটা কিন্তু অপূর্ব। যদিও কৃষ্ণনগরের মাটির পুতুল কিন্তু জগৎ বিখ্যাত, আর এখনো পর্যন্ত কৃষ্ণনগরের অলিতে গলিতে যদি ঘুরে বেড়ানো যায়, তাহলে সরভাজা আর সরপুরিয়ার কড়া পাকের সুগন্ধ কিন্তু নাকে আসেই আসে। তো চলুন বেশি কথা না বলে এবার খাওয়া দাওয়া করা যাক। তো আমি চলে যাচ্ছি ভেতরে, আরও একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে সবাই অলরেডি খাওয়া দাওয়া করছে। যদিও সকাল সকাল এসেছি, এখন সেরকম ভারী কিছু খাবার দাবার যে পাওয়া যাবে না সে আমি জানতাম, তবে ব্রেকফাস্টই করব, দেখি কি কি পাওয়া যায়। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। প্রথমেই এই ব্রেকফাস্টের মেনু দেখে যেটা আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে সকাল থেকে যেহেতু চা কফি কিছুই খাওয়া হয়নি, তাই ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। আর খাবারের দাম কিন্তু একদম নর্মাল প্রাইসেই ছিল, খুব যে হাই প্রাইস ছিল তা কিন্তু নয়। আমি ভেবেছিলাম অনেকটাই দাম হবে, তবে ততটাও ছিল না। ফার্স্টেই এরকম মাটির কাপে কফি দিয়ে গেল। কফিটা শেষ করার পর এখানটায় কিন্তু আমি নিয়েছিলাম তন্দুরি চিকেন বাটার মশলা আর তন্দুরি রুটি। দুটোরই টেস্ট কিন্তু দারুণ ছিল, আর দামটাও খুব একটা বেশি ছিল না, ওই 460 টাকার মধ্যে সবটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ কৃষ্ণনগরে আরও কিছু ঘুরে দেখা বাকি আছে।
দেখতেই পাচ্ছেন একদম কিন্তু হাই রোডের পাশেই কিন্তু রয়েছে এই মাদারসাট। আর এই মুহূর্তে আমার ভিডিওটি কৃষ্ণনগরের আশেপাশের থেকে বা কৃষ্ণনগরের থেকে কারা কারা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো ওখান থেকে আবারও একটা টোটো নিয়ে এবার চলে আসছি আরও একটি জায়গায়, সেটা হচ্ছে কৃষ্ণনগরের এই চার্চ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগরের চার্চ মন্দির। তো চলুন এবার চার্চ মন্দিরের ভেতরটায় যাওয়া যাক। এই চার্চ মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এটা কিন্তু সব সময় কিন্তু খোলা থাকে না, এটা খোলা বা বন্ধ করারও টাইম রয়েছে। এটা খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। এই চার্চ মন্দিরটাতে আমি আগেও এসেছি, কিন্তু যখন আমি আগে এসেছিলাম সে বহু বছর আগেকার কথা। তখন কি আর ভেবেছিলাম কোনো একদিন আপনাদের সাথে ভিডিও করে এরকম আমি ভিডিও শেয়ার করব। তো চারিদিকটা কিন্তু এরকম সুন্দর করে সাজানো গোছানো, দেখলেই কিন্তু আপনাদের মন একদম জুড়িয়ে যাবে। আর সত্যি বলছি, চার্চে আসলে পারে এমনিতেই মন শান্ত হয়ে যায়। যে কোনো মন্দির মসজিদ যেখানেই যায় না কেন, ভগবানের স্থানে গেলেই কিন্তু মন শান্ত হতে বাধ্য। আর চার্চের পরিবেশটা তো এতটাই নিরিবিলি এবং নিশ্চুপ যে এক নিমেষে মনটাকে শান্ত করে দেয়। দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু প্রার্থনা বা মোমবাতি কোনো কিছুই কিন্তু জ্বালানো হয় না। যেখানে প্রার্থনা বা মোমবাতি জ্বালানো হয় সেটা হচ্ছে পুরনো চার্চ, এটা হচ্ছে চার্চ মন্দির। এটা নতুন করে পরে করা হয়েছে। পুরনো চার্চটাতেও অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। তবে যারা যারা ব্যান্ডেল চার্চে গিয়েছেন অনেকেই ছুটে ছুটে যান ব্যান্ডেল চার্চে দেখার জন্য। তাদেরকে আমি একবার বলবো, একবার হলেও এই কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরের চার্চটাকে দেখুন, দেখবেন এটাও কিন্তু অনেকটা সুন্দর। এখানে আসলেও মনটা ভালো হয়ে যাবে। আর এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যীশুখ্রিস্টের জীবনের সমস্তটাই কিন্তু এরকম করে ফুটিয়ে তোলা হয়েছে, আর নিচে এরকম করে লিখেও দেওয়া রয়েছে কোনটা কি। তো চলুন পুরোটাই আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। আর সত্যি বলতে কি, এই যে যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। আর যীশুখ্রিস্টের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। যখন তিনি জন্মেছিলেন, যখন তিনি আমাদের সকলের সাথে ছিলেন, তখন তাকে কেউ দাম দেয়নি। কি নৃশংসভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অথচ তিনি মরে যাওয়ার পরে তাকেই আমরা মানুষরা ভগবান বলে পুজো করছি। সত্যিই তাই, আমরা মানুষরা বড়ই অদ্ভুত। বাস্তব জীবনেও দেখবেন যে মানুষ বেঁচে থাকতে তাকে হয়তো কেউ এক মুঠো খেতেও দেয়নি, তার একবার খবরও নেয়নি, কিন্তু সেই মানুষটাই যখন মরে যাচ্ছে তার শেষ কাজ করার জন্য কত টাকাই না খরচ করছে। যীশুখ্রিস্টের জীবনটাও ঠিক সেই রকম। আজকে উনি আমাদের সকলের মধ্যে নেই, তার জন্য কত মন্দির করছে, কত কিছু করছে, কত টাকা খরচ করছে, তাই না? কিন্তু তিনি বেঁচে থাকতে তাকে কতটাই না কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। চার্চের চারিদিকেই কিন্তু এরকম এক্সিট গেট রয়েছে, তবে সব গেটগুলো খোলা থাকে না। একটা গেটই খোলা রয়েছে এক্সিট হওয়ার জন্য। তবে এক্সিট তো করবই, তার আগে চলুন আগে পুরোটা ঘুরে দেখি। আর নিচে কিন্তু সুন্দর করে বেঞ্চও পাতা রয়েছে, বেঞ্চে আপনারা কিছুটা সময় বসেও থাকতে পারেন। তবে ভেতরে কোনো রকম আওয়াজ করা নিষিদ্ধ পুরোপুরি। কৃষ্ণনগরে যে মাটির পুতুল বিখ্যাত,
তা এখানে আসলেও কিছুটা বোঝা যায়। কৃষ্ণনগরে শুধুমাত্র এই রাজবাড়ি বা চার্চ এছাড়াও আরও অনেক জায়গা কিন্তু রয়েছে যেগুলো ঘুরে দেখার মতো। সময়ের অভাবে সবটা হয়ে উঠল না। তবে কৃষ্ণনগরের রাজবাড়ি নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আমার রয়েছে। পরে কখনো আসলে পারে রাজবাড়িটা আরও ডিটেলসে আরও সুন্দরভাবে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো বেশ বিখ্যাত। আপনারা কারা কারা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখেছেন কমেন্ট করবেন তো। যদিও আমার কখনো কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখার সৌভাগ্য এখনও হয়নি, তবে এরপরে কখনো যদি আসি অবশ্যই আপনাদেরকেও আমি ঘুরে দেখাবো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। কারা কারা আমার সাথে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখতে চান কমেন্টে জানিয়ে রাখবেন। পুজোর সময় চেষ্টা করব আপনাদেরকে ঘুরে দেখানোর। এই মুহূর্তে আমার ভিডিওটি যদি কোনো কৃষ্ণনগরের বাসিন্দা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু কৃষ্ণনগর লিখতে একদমই ভুলবেন না। আর দেয়ালের গায়ে প্রত্যেকটা নিদর্শনে কিন্তু এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে কি বলবো। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে জানি না, তবে খালি চোখে কিন্তু সত্যি অসাধারণ। তাই আমি বলবো আগামীতে যারা ভাবছেন যে কৃষ্ণনগর ঘুরবেন তারা কিন্তু ভ্রমণের তালিকাতে এই চার্চটিকে রাখবেন। চারিদিকটা কিন্তু এই রকম বেঞ্চ পাতা রয়েছে, চাইলে এখানে আপনারা কিছুটা সময় বসতেও পারেন। এবার চলুন বাইরে যাওয়া যাক। বাইরেও কিন্তু এরকম দেয়ালের গায়ে বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর চারিদিকটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন, এটা তো হলো চার্চ মন্দির। এবার মেন যে চার্চ, যেটা অনেক পুরনো চার্চ, সেখানে যাব। আমি ব্যান্ডেল চার্চেও গিয়েছি, তবে আমার নিজেরই কৃষ্ণনগরের এই চার্চটা বেশি ভালো লাগে। আর এই যে এখানটায় আরও একটা জিনিস চোখে পড়লো, চলুন আপনাদেরকেও দেখাই। ছোট্ট যিশুকে নিয়ে মা দেখুন দাঁড়িয়ে আছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলুন এবার মেন চার্চের দিকে যাওয়া যাক, যেখানে প্রার্থনা হয়। এই যে চার্চের গেট দিয়ে বেরিয়ে উল্টো দিকেই রয়েছে কিন্তু মেন চার্চটি। চার্চে ঢোকার আগে ওই যে বেশ কিছু নিয়মাবলী কিন্তু রয়েছে। ভেতরে কোনো রকম আওয়াজ করা যাবে না, চার্চের সিঁড়িতে বসা যাবে না, ভেতরে কোনো রকম যানবাহন চালানো যাবে না। সমস্ত কিন্তু নির্দেশাবলী এখানটায় কিন্তু রয়েছে, সেই কারণে সেগুলো কিন্তু ফলো করতে হবে। ভেতরের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা ফাঁকা জায়গা। আর ওই যে রয়েছে চার্চটা। চলুন ভেতরে যাওয়া যাক। আশা করা যায় যে ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকবে না, তবুও দেখছি কি আছে, ভেতরে যাই। যা বলেছি তাই, ভেতরে কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আর এই যে এখানেই কিন্তু প্রার্থনা হয়। কেউ চাইলে এই বেঞ্চগুলোতে বসে কিছুটা সময় কাটাতেই পারে, তবে নীরবতা বজায় রাখতে হবে। আর চার্চের বাইরে এই যে এরকম বেশ সুন্দর করে জায়গা করা ছিল, এখানে কিন্তু মোমবাতিও জ্বালানো যায় আর চার্চের ভেতরেও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা ছিল। তো এখানে চাইলে পারে কেউ মোমবাতি নিয়ে এসে জ্বালাতে পারেন। এখানটায় কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল। এবার চলুন আরও একটা জায়গা আপনাদেরকে দেখাতে হবে, কারণ এই চার্চ ঘুরতে আসলে পারে এই মূল যে চার্চ মন্দির এছাড়াও আরও একটা দেখবার জিনিস কিন্তু রয়েছে। তো এখান থেকে বেরিয়ে সোজা যাব, ওই যে ডান হাতে দেখতে পেলেন ওটা হচ্ছে চার্চ মন্দির। আর ওই যে চার্চ মন্দিরের সামনেই রয়েছে আরও একটা জিনিস। এখানটায় কিন্তু রয়েছে সেই দেখবার জিনিস যেখানে যীশুখ্রিস্টকে
মৃত্যুদণ্ড দেয়া থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সমস্তটাই তুলে ধরা হয়েছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই আর আপনাদেরকে দেখাই যে যীশুখ্রিস্টকে মৃত্যুদণ্ড কিভাবে দিয়েছিল। এখানটায় কিন্তু সমস্তটা ধাপে ধাপে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। এই যে দেখুন, প্রথম স্থানে যীশুখ্রিস্টকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। এই যে পরপর পরপর সমস্তটা। সত্যি ভাবলেই কিন্তু গা কাটা দিয়ে ওঠে, তাই না? আমাদের হাতে সামান্য একটা ইঞ্জেকশন দিতে গেলে কতটা যন্ত্রণা লাগে, আর একটা মানুষকে কিভাবে এরকম পাথর ঠুকে ঠুকে সারা গায়ে পেরেক দিয়ে এরকম করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই যে ধাপে ধাপে কিন্তু সমস্তটা সুন্দর করে লেখা রয়েছে আর এরকম কিন্তু দেখানো হয়েছে। তবে বন্ধুরা, এই কৃষ্ণনগর শহরটি নিতুর সাথে সারাদিনে ঘুরে দেখতে কেমন লাগলো আপনাদের, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। আর আপনারা আমার আগের ভিডিওগুলিতে এত আমাকে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যান আর আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানেও কিন্তু মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। আর ওপর থেকে নিচটা ছিল ঠিক এই রকম। ওই যে সামনে রয়েছে চার্চ মন্দির আর তার এই উল্টো দিকেই রয়েছে সেই চার্চ, যেখানে প্রার্থনা বা যা কিছু হয় ভেতরটায়। বিকেল হয়ে সন্ধে হয়ে এসেছে, তাই সমস্ত লাইটগুলো কিন্তু জ্বেলে দিয়েছে। চলুন এবার বাকিটাও দেখতে দেখতে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে অষ্টম স্থান। মৃত্যুর আগে সমস্ত মুহূর্তটাই কিন্তু এরকম ধাপে ধাপে সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে এখানটায়। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন। এই যে একাদশ স্থান, এখানে কিন্তু যীশুখ্রিস্টকে পেরেক ফোটানো হলো। আর এই যে এখানটায় কিন্তু তার মৃত্যুদণ্ড, এই যে মানে পেরেক ফুটিয়ে তাকে অলরেডি এভাবে রাখা হয়েছে। এই যে তার মারা যাওয়ার পরে শেষ চিহ্ন হচ্ছে এটাই। চলুন এটাই শেষ, এবার এখান থেকে কিন্তু বেরোতে হবে। আর এই যে নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে যীশুখ্রিস্টের মৃত্যুর পর যে সমাধি দিয়েছিল তারই একটা কিছু করা আছে ভেতরটায়। চলুন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে কিন্তু সেরকম কিছু নেই, রয়েছে যীশুখ্রিস্টের দেহ আর রয়েছে এখানটায় মাদার টেরেজা। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো নিতুর সাথে সারাদিন কৃষ্ণনগর ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের জন্য এখানেই, টাটা।